ঠিক আছে, তাইলে আমরা ক্লাসটা স্টার্ট করি। আমরা গত ক্লাসে একটু জাস্ট একটা ব্রিফ দিয়েছিলাম আন্ডারগ্রাউন্ড কেবলের উপরে। তো আজকে একটু দেখেন এটার উপরে একটু বিস্তারিত পড়বো। তো আন্ডারগ্রাউন্ড কেবলের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটো সম্পর্কে আমরা জেনেছি, এবং যেটা করবো আজকে দেখেন। তো আমরা কিছু কেবল আন্ডারগ্রাউন্ড যে কেবলটা আছে, আন্ডারগ্রাউন্ড কেবলটা হচ্ছে কি দেখেন, এখানে বলা হচ্ছে যে an underground cable essentially consists of one or more conductors। তার মানে হচ্ছে কি যে আন্ডারগ্রাউন্ড কেবলে, আমাদের যে আন্ডারগ্রাউন্ড কেবল আছে সেই আন্ডারগ্রাউন্ড কেবলে এক বা একাধিক কন্ডাক্টর থাকবে, এবং কি করবে উইথ সুইটেবল ইনসুলেশন। আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে এরকম কন্ডাক্টর থাকে, এবং কন্ডাক্টরের চারপাশে কি থাকে, ইনসুলেশনের একটা লেয়ার থাকে। তো এখানেও সেম যে আমরা সেটা বলতেছি যে এখানে আন্ডারগ্রাউন্ড কেবলে কি থাকবে, কনসিস্ট অফ একটা কন্ডাক্টর থাকতে পারে অথবা একের অধিক কন্ডাক্টরও থাকতে পারে, এবং প্রত্যেকটা কন্ডাক্টরের চারপাশে কি থাকবে, একটা ইনসুলেশনের লেয়ার থাকবে। ঠিক আছে, এবং এই ইনসুলেশন যে লেয়ারগুলো আছে সেই ইনসুলেশন লেয়ারগুলোকে আবার প্রোটেক্ট করার জন্য আরেকটা লেয়ার থাকে, সেটাকে বলা হচ্ছে সারাউন্ডেড বাই প্রোটেক্টিং কভার। তাহলে কি হচ্ছে যে আর আন্ডারগ্রাউন্ড কেবল যেটা বলছে, তাহলে একটু খেয়াল করে দেখেন তাহলে ওভারঅল কি বুঝালো। তাহলে যেটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড কেবল এসেনশিয়ালি কনসিস্ট অফ ওয়ান অর মোর কন্ডাক্টরস কভারড উইথ সুইটেবল ইনসুলেশন, এবং এই ইনসুলেশনগুলোকে সারাউন্ড করে থাকে একটা হচ্ছে প্রোটেক্টিং কভার। তো আমরা যখন কনস্ট্রাকশন ও কেবলস একটু পরে পড়বো তখন জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার হবে। তো তারপর দেখেন এখানে আমরা আরো কিছু কথাবার্তা বলতেছি, সেটা হচ্ছে কি যে অলদো সেভারাল টাইপস অফ কেবল আর অ্যাভেলেবল, এখানে কি বলছে দেখেন যে অলদো সেভারাল টাইপস অফ কেবলস আর অ্যাভেলেবল, the type of cable to be used will depend upon the working voltage এবং হচ্ছে সার্ভিস রিকোয়ারমেন্টস। তো আমরা কি ধরনের কেবল ইউজ করব, সেই ধরনের কেবলগুলো আমার নির্ভর করবে যে কি কাজে আমরা ব্যবহার করতেছি, এবং যে কাজে আমরা ব্যবহার করতেছি বা যে সিস্টেমে আমরা ব্যবহার করব সেই সিস্টেমের হচ্ছে ভোল্টেজটা কত, মানে ওয়ার্কিং ভোল্টেজ। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, একটা সিস্টেমে যদি ভোল্টেজ বেশি হয় তাহলে সেখান থেকে আমরা কারেন্ট বেশি পাবো। এখন এই কারেন্টটা আমার হচ্ছে ওয়্যারের মধ্য দিয়ে যাবে। এখন আপনি দেখবেন যে আমাদের তারগুলো বিভিন্ন রকমের হয়, কিছু তার আবার মোটা থাকে, কিছু তার চিকন থাকে, এবং কীরকম ভোল্টেজ আছে, কীরকম ভোল্টেজে ব্যবহার করা হবে এইগুলো মাথায় রেখে তার উপর কন্ডাক্টরের চারপাশে আবার একটা ইনসুলেশনের মেটেরিয়াল দেওয়া হয়। প্রথমত হচ্ছে যদি কারেন্ট বেশি যায় তাহলে আমার যে কন্ডাক্টরের সাইজটা বড় হওয়া লাগবে, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বেশি হওয়া লাগবে, এবং সিস্টেম ভোল্টেজ বেশি থাকার কারণে আমার কন্ডাক্টরের চারপাশে ইনসুলেশনের লেয়ারটাও বেশি পুরুত্বের হওয়া লাগবে, যাতে করে আয়োনাইজড না হয়ে যায় বা ইনসুলেশনের যে লেয়ারটা সেটা যত ড্যামেজ না হয়ে যায়। তাহলে দেখেন যে আমরা যেটা কেবল ইউজ করব, তাহলে এটাই বলা হচ্ছে যে কেবলটা ইউজ করব সেই কেবলটা আমার নির্ভর করবে যে কি কাজে আমরা ব্যবহার করতেছি, মানে সার্ভিসের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং এই যে ওই সিস্টেমে কি পরিমাণ ভোল্টেজ আছে বা কি পরিমাণ ভোল্টেজ অ্যাক্টিং অবস্থায় আছে তার উপরেও নির্ভর করবে আমরা হচ্ছে কি কেবলটা ইউজ করব। কারণ এগুলো হচ্ছে হিসাব নিকাশ আছে, আপনারা যখন পাওয়ার সিস্টেম প্রোটেকশন পড়বেন তখন আরো ভালো করে বোঝা যাবে। তো এখানে দেখেন ইন জেনারেল এ কেবল মাস্ট ফুলফিল দ্য ফলোইং নেসেসারি রিকোয়ারমেন্টস। তো এখানে আমাদের হচ্ছে কি রিকোয়ারমেন্টস গুলো দরকার, যে একটা কেবল যদি আমার একটা কেবল আমি ইউজ করব, সেই কেবলটা ইউজ করার জন্য তাকে কিছু রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হয়। ঠিক আছে, তো সেই রিকোয়ারমেন্টসগুলো কি কি, এটা যে কোনো শুধু আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য যেটা তা নয়, এটা যে কোনো কেবলের জন্য। এখানে বলাই আছে যে জেনারেলি, এই জন্যই বললাম এটা কিন্তু শুধুমাত্র ওভার আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য না, এটা যে কোনো কেবলের জন্য আমি যদি ইউজ করতে যাই তাহলে তার কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করা লাগে। একটা হচ্ছে কি দেখেন
যে কন্ডাক্টরটা স্ট্যান্ডিং হইতে হয়, যেটা আমরা একটু আগে মানে আমরা পড়ছিলাম গত ক্লাসগুলোতে, যে স্ট্যান্ডিং থাকলে কি হয় যে আমার কন্ডাক্টিভিটিটা বেড়ে যায় এবং ফ্লেক্সিবিলিটিও বেড়ে যায়। কন্ডাক্টিভিটি বেড়ে যায় মানে হচ্ছে কি কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বেড়ে যায়, ঠিক আছে? কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বেড়ে যায় এবং ফ্লেক্সিবিলিটি বেড়ে যায়। ফ্লেক্সিবিলিটি হচ্ছে কি তার ছেঁড়ার প্রবণতা বা টেনসাইল যে স্ট্রেংথটা থাকে আমরা বলি, সেই টেনসাইল স্ট্রেংথটা বেড়ে যায় তার, টেনসাইল স্ট্রেংথ। টেনসাইল স্ট্রেংথ। তারপর কি বলছে দেখেন, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার বলছে যে কন্ডাক্টর সাইজ শুড বি সাচ দ্যাট কেবল ক্যারিজ দ্য ডিজায়ার্ড লোড কারেন্ট উইথাউট ওভারহিটিং অ্যান্ড কজ ভোল্টেজ ড্রপ উইদিন পারমিসিবল লিমিটস। যেটা বললাম যে যে কেবলটা আমি ইউজ করব সেই কেবলটা যাতে ওই সিস্টেমের সাথে ফ্রুটফুল হয়। ফ্রুটফুল বলতে কি, বা সুইটেবল হয়, যে আমার ধরেন ওই সিস্টেম থেকে সিস্টেমের রিকোয়ারমেন্টস হচ্ছে কি সে ওটার মধ্য দিয়ে আমার 50 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তাহলে আমি এমন তারই লাগাবো এখানে যেটার মধ্যে তারটা হচ্ছে কি 50 অ্যাম্পিয়ার কারেন্ট সে ক্যারি করতে পারে। শুধু ক্যারি করলেই হবে না, যাতে ওই কারেন্টটা ক্যারি করতে পারে উইথাউট ওভারহিটিং, যাতে কোনো তাপ উৎপন্ন না হয়। কারণ যদি ওভারহিট হয় তাহলে হচ্ছে কি আপনার লস বেড়ে যাবে এবং একসময় হচ্ছে কি তারটা পুড়ে যাবে। কারণ আমার যদি ওভারহিট হওয়া শুরু করে, এটা আমার সাইন দেয় যে আপনার হচ্ছে যে যে ইনসুলেশন লেয়ারটা, সেই ইনসুলেশন লেয়ারটাও একসময় না একসময় খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। তো ওভারহিট হওয়া যাবে না, আর এটা কারণ ওভারহিট হলে আমার লস হবে। তো কারেন্ট যাতে সুন্দর মতো ওই তারের মধ্য দিয়ে ক্যারি করতে পারে উইথাউট ওভারহিটিং, তাহলে আমাদের পাওয়ার লসটাও কম হবে। আচ্ছা, তারপরে আমাদের মোস্ট আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য যেটা রিকোয়ারমেন্টস, সেটা হচ্ছে যে ইনসুলেশন যে লেয়ারটা, আমার ইনসুলেশন লেয়ারটা যাতে ঠিক মতো হয়, মানে প্রপার থিকনেসের, মানে প্রপার পুরুত্বের যাতে ইনসুলেশন লেয়ারটা হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। কারণ ইনসুলেশন লেয়ার যদি ঠিক না হয় তাহলে একাধিক কন্ডাক্টর থাকলে তারা শর্ট হয়ে যাবে, আমার হচ্ছে কি ওভারহিট তৈরি হবে এবং কি হয়ে যাবে আপনার তার পুড়ে যাবে, আলটিমেটলি সিস্টেমটাকে ড্যামেজ করে ফেলবে। তাহলে আমরা যে কন্টিনিউয়াসলি সাপ্লাই দিতে চাচ্ছি পাওয়ার, সেটা আমরা করতে পারবো না, যেটা আমাদের তার মানে হচ্ছে কি রিলায়েবিলিটি যেটা, সেটা আমাদের হ্যাম্পার হবে। রিলায়েবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেফটি, রিলায়েবিলিটি এবং সেফটি দুইটাই হ্যাম্পার হবে। তাহলে 3 নাম্বার গেল। তারপর হচ্ছে 4 নাম্বার, দ্য কেবল মাস্ট বি প্রোভাইডেড উইথ সুইটেবল মেকানিক্যাল প্রোটেকশন। মেকানিক্যাল প্রোটেকশন, মেকানিক্যাল প্রোটেকশন বলতে কি বুঝাচ্ছি, যেখানে দেখেন বলা আছে সো দ্যাট ইট মে উইথস্ট্যান্ড দ্য রাফ ইউজ ইন লেইং ইট। এর মানে হচ্ছে যে দেখেন আমার একটা যে তারটা থাকবে, সে তারটা কিন্তু অনেক ধরেন আপনি যে মাটির নিচে যে তার আছে, এখানে কিন্তু ইন জেনারেল কথাবার্তা বলা হচ্ছে, ওভারহেড লাইন এবং আন্ডারগ্রাউন্ড দুইটার জন্যই। তো আপনি মাটির নিচে নিয়ে যান, তখন কি হচ্ছে যে আপনার তারের বাইরের যে লেয়ারটা থাকে সে কভারটা যাতে কি হচ্ছে, এই যে আপনার যে মাটির নিচে নিয়ে যাচ্ছে টানা হচ্ছে মাটির নিচে আমরা নিতেছি, তার মানে কি ওই যে আপনার যে ঘর্ষণ বলেন বা এরকম একটা কি বলতেছি, যে তারপর ধরেন ওভারহেড লাইনে যেটা আছে, যে কি হয় যে বাতাসের প্রবাহ থাকার কারণে আমার তারের উপর একটা প্রেসার পড়ে, তারপরে তাপমাত্রার কারণে তারের বাইরের কভারের উপর একটা ইয়া হয়, প্রেসার হিট হয়, প্রডিউস হয়। তো এরকম কারণে আপনার ধরেন অথবা মাটির নিচে যে তারটা নিয়ে যাচ্ছেন, সে মাটির নিচে অনেক ধরনের কেমিক্যালস থাকে, তো সেই কেমিক্যাল গুলো যাতে আমার ওই তারের ওর সাথে ক্রিয়া করে বাইরের যে কভারটা আছে সেটা যাতে ক্ষয় না হয়ে যায়, এরকম এরকম জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখেন আমি তাহলে দুইটা পয়েন্টই এখানে কভার করে দিছি, যে কেমিক্যাল এবং ফিজিক্যাল স্টেবিলিটি থাকতে হবে এবং মেকানিক্যাল স্টেবিলিটি থাকতে হবে। মেকানিক্যাল স্টেবিলিটি বলতেও যে টানা হেঁচড়া যে করা হয়, সেটার জন্য যাতে আমার তারের বাইরের কভার যাতে খুব সহজে নষ্ট না হয়ে যায়, সেটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, যাতে তারের বাইরে যে যে প্রোটেকশনের যে লেয়ারটা থাকে সেটার জন্য মজবুত হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল 5টা পয়েন্ট। 5টা পয়েন্ট কি বোঝা গেছে? 5টা পয়েন্ট কি বোঝা গেছে? আপনারা কি ক্লাসে আছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে।
তাহলে দেখেন আমরা জেনারেলি একটা কেবল ইউজ করার জন্য আমাদের যে রিকোয়ারমেন্টস গুলো লাগে সেই রিকোয়ারমেন্টস গুলো কি কি সেগুলোই আমরা ব্যাখ্যা করলাম এই 5টা পয়েন্টের মাধ্যমে। তো এগুলো হচ্ছে আমাদের ওভারঅল রিকোয়ারমেন্ট। তো আচ্ছা, আর আমি একটা কথা বলি, আপনাদের কিন্তু সিটি রেজাল্ট দিয়ে দিছি আমি, দেখছেন গুগল ক্লাসরুমে? জি স্যার দেখেছি। আচ্ছা ঠিক আছে, জি স্যার। ওকে। জঘন্য রেজাল্ট হয়েছে স্যার আমাদের। হ্যাঁ, একটু ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলে দেখেন, কনস্ট্রাকশন অফ কেবলস। এখন আমরা কেবলের কনস্ট্রাকশনের ব্যাপারে যাব। তো আমরা এটা একটু আগে দেখি। দেখেন, আমরা তো কালকে যতটুকু পড়ছিলাম মানে গত ক্লাসে, তো ওগুলো থেকে আমরা জানি যে একটা কন্ডাক্টর তো থাকবেই, কন্ডাক্টর। তো আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলের ডেফিনেশনও ছিল কি, যে কনসিস্ট অফ ওয়ান অর মোর দেন ওয়ান কন্ডাক্টর। তাহলে এখানে আমাদের কয়টা কন্ডাক্টর আছে একটু খেয়াল করেন। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা, এবং এটা হচ্ছে আমাদের তিনটা। তাহলে দেখেন আমাদের তাহলে এখানে টোটাল কন্ডাক্টর আছে হচ্ছে তিনটা। তাহলে আমাদের অবশ্যই যেটা মূল কম্পোনেন্টস অফ আন্ডারগ্রাউন্ড কেবল সেটা হচ্ছে যে কন্ডাক্টর। যদি কন্ডাক্টরই না থাকে তাহলে কারেন্ট প্রবাহ করবে কিসের মতো দিয়ে? তাহলে এটা আমরা বললাম যে কন্ডাক্টর থাকবে, সেটা এক বা একাধিক হইতে পারে। আর এখানে আমাদের তিনটা কন্ডাক্টর আছে। তো কন্ডাক্টরের কথায় যদি চলে আসে, সেক্ষেত্রে কি করা হচ্ছে, কন্ডাক্টরের চারপাশে আমার ইনসুলেশনের লেয়ারও থাকবে। প্রত্যেকটা কন্ডাক্টরের চারপাশে একটা করে ইনসুলেশনের লেয়ার থাকে, এটাকে আমরা বলতেছি, প্রত্যেকটা কন্ডাক্টরের চারপাশে একটা করে ইনসুলেশনের লেয়ার থাকবে চারদিক ঘিরে। যদি এটা হচ্ছে আমার একটা কন্ডাক্টর হয়, সাপোজ এটাও যদি আমাদের একটা কন্ডাক্টর হয়, তাহলে এই কন্ডাক্টরের চারপাশে ঘিরে আমার একটা সুইটেবল প্রপার থিকনেসের একটা ইনসুলেশনের লেয়ার থাকে, ইনসুলেশন। আর এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। আচ্ছা, তাহলে ইনসুলেশন থাকলো। তারপরে হচ্ছে কি দেখেন, তারপরে হচ্ছে কি আমাদের প্রোটেক্ট। আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের ডেফিনেশনটা কি ছিল, যে কন্ডাক্টর এবং ইনসুলেশনের বাইরে এদের চারপাশে ঘিরে আমার একটা কভার থাকে, সে কভারটা হচ্ছে প্রোটেক্টিং কভার। এবং এই প্রত্যেকটা কভারের বিভিন্ন পারপাস আছে। এগুলো হচ্ছে যে দেখেন, এই যে মেটালিক শিট, তারপর হচ্ছে বিডিং, যে বিডিং, তার হচ্ছে লেড শিট, এই যে মেটালিক শিট হচ্ছে এখানে লেড শিট, তারপর হচ্ছে আর্মোরিং, যেখানে আর্মোরিং, দেন তারপরে হচ্ছে আমাদের সার্ভিং আছে। এগুলোতে প্রত্যেকটার পারপাস ভিন্ন রকম, যদিও তারা হচ্ছে কি বিডিং, আর্মোরিং এবং যেটা আছে বিডিং, বিডিং, আর্মোরিং এবং সার্ভিং, এই তিনটা হচ্ছে কি আমার প্রোটেকশনের জন্য, মেইনলি প্রোটেকশন পারপাসে ইউজ করা হয়। তো প্রথমে যদি আমি বলি ইনসুলেশন কি করে, ইনসুলেশনের মেইন কাজ হচ্ছে যে কারেন্টটাকে ক্যারি করা, মানে হচ্ছে পাওয়ারটাকে সে ক্যারি করতেছে। আমাকে এক স্থান থেকে আরেক স্থানে পাওয়ারটা যাতে সুন্দর মতো ট্রান্সমিট হইতে পারে, সেই কাজটাই করে হচ্ছে যে কন্ডাক্টর। আচ্ছা, তো এই যে আমরা কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের জন্য মেইনলি যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয় সেগুলো অ্যালুমিনিয়াম হইতে পারে, কপার হইতে পারে, বা যেটাই হোক না কেন, এটা মানে এক বা একাধিক কন্ডাক্টর থাকবে। তো এখানে দেখেন কি বলা হয়েছে, যে দ্য কন্ডাক্টরস আর মেড অফ টিন্ড কপার। এই টিন্ড কপার মানে হচ্ছে যে এখানে স্ট্র্যান্ডিং করা হয়েছে, যে কপারটা থাকে সে কপারটাকে স্ট্র্যান্ডিং করা হয়েছে। অথবা অ্যালুমিনিয়াম যদি ইউজ করি তাহলে সেই অ্যালুমিনিয়ামকেও স্ট্র্যান্ডিং করা হয়েছে। তো স্ট্র্যান্ডেড স্ট্র্যান্ডেড করা হয়, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হলে অ্যালুমিনিয়ামে স্ট্র্যান্ড করা হয়, বা কপার হলে কপারে স্ট্র্যান্ড করা হয়। তো স্ট্র্যান্ডিং করলে তো আমরা জানি যে স্ট্র্যান্ডেড করলে কি হয়, যে আমার ফ্লেক্সিবিলিটি বেড়ে যায় এবং আমার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটাও বেড়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের কাজ। দেন হচ্ছে আমাদের ইনসুলেশন। তো ইনসুলেশন কি করতেছে, প্রত্যেকটা কন্ডাক্টরের চারপাশে একটা ইনসুলেশনের লেয়ার থাকতেছে। অবশ্যই সেটা একটা প্রপার থিকনেসের হইতে হবে, তা না হলে আমার ইনসুলেশন লেয়ারটা কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, এবং আলটিমেটলি একাধিক কন্ডাক্টর থাকলে সেই ক্ষেত্রে আমার শর্ট হয়ে যাবে। তো অবশ্যই প্রপার থিকনেসের একটা ইনসুলেশন লেয়ার দিতে হবে। এবং এই যে থিকনেস, ইনসুলেশন যে লেয়ারের থিকনেস, সেই থিকনেসটা আমার ডিপেন্ড করবে ভোল্টেজের উপরে।
যে সিস্টেম, এই ভোল্টেজটা আবার কিসের সিস্টেম ভোল্টেজ, যে আমি তো এই তারটাকে অবশ্যই একটা সিস্টেমের জন্য কাজে লাগাবো, তাহলে যে সিস্টেমের জন্য আমরা কাজে লাগাবো সেই সিস্টেমের অবশ্যই একটা ভোল্টেজ থাকবে, যে সিস্টেমের জন্য কাজে লাগাবো সেই সিস্টেমের অবশ্যই একটা ভোল্টেজ থাকবে। তো সেই ভোল্টেজের উপরেই আমাদের হচ্ছে এই কন্ডাক্টরের চারপাশে যে ইনসুলেশনের যে লেয়ারটা আছে সেই ইনসুলেশনের লেয়ারটা ডিপেন্ডেন্ট। এখন ইনসুলেটিং মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন রকম ইউজ করতে পারি। তো সাধারণত যেসব ইনসুলেশন ম্যাটেরিয়াল যেগুলো আমরা জানি, যেগুলো ইনসুলেটিং ম্যাটেরিয়াল, সেগুলো ইউজ করা হয়। তার মধ্যে আছে কি দেখেন, রাবার, তারপরে হচ্ছে ভার্নিশড ক্যামব্রিক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইমপ্রেগনেটেড পেপার। ইমপ্রেগনেটেড পেপার মানে কি, যে ইমপ্রেগনেটেড পেপার হচ্ছে কি কন্ডাক্টরের দুইটা কন্ডাক্টরের মাঝে একটা পেপারের একটা স্তর দেওয়া থাকে, এই জন্য ইমপ্রেগনেটেড। ইমপ্রেগনেটেড মানে মাঝখানে, মধ্যবর্তী স্থানে। তো যে পেপারটা হচ্ছে কি আমার একটা ইনসুলেশন হিসেবে কাজ করবে। তাহলে দেখেন এই যে এখানে সেটাই বলা হয়েছে যে পেপার ইনসুলেশন। তো দুইটা কন্ডাক্টরের মাঝখানে একটা পেপার দেওয়া হয়, যে পেপারটা আমার ইনসুলেশন হিসেবে কাজ করতেছে, তো সেটাকেও আমরা ইউজ করতে পারতেছি। তো বিভিন্ন মূলত হচ্ছে যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো ইউজ করা যাবে ইনসুলেশনের খাতিরে। তো তারপর দেখেন কি আছে যে মেটালিক শিট এগুলো কি। তো এখানে দেখেন মেটালিক শিট কি কাজ করে, যে এটা হচ্ছে আপনার মাটি, যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য, তাহলে দেখেন আমি আগেই বলছি যে এটা হচ্ছে মাটির নিচ দিয়ে যাবে, তার মানে সয়েল। এবং সয়েলে দেখবেন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অ্যাসিড এবং অ্যালকাইলস থাকে, মাটির নিচে বিভিন্ন ধরনের অ্যাসিডস এবং অ্যালকাইলস থাকে। তো এগুলো থেকে আমাদের এই যে ইনসুলেশনের যে লেয়ারটা সেটাকে প্রোটেক্ট করার জন্য, এবং কি হচ্ছে যে অ্যাটমসফেরিক যে মনে করেন যে গ্যাস যেগুলো আছে, বিভিন্ন ধরনের ড্যামেজিং লিকুইডস অথবা গ্যাসেস অথবা অ্যাসিডস যেমন অ্যালকালিস, এগুলো থেকে আমাদের যে ইনসুলেশনের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে প্রোটেক্ট করার জন্য এই মেটালিক শিটটা দেওয়া হয়। তাহলে মেটালিক শিট কিন্তু ইনসুলেটিং যে ম্যাটেরিয়াল আছে সেটাকে সে প্রোটেক্ট করতেছে বিভিন্ন ধরনের ইফেক্ট থেকে। কি ধরনের ইফেক্ট? অ্যাসিড, অ্যালকালিস এবং হচ্ছে কি গ্যাসেস এন্ড আদার ড্যামেজিং লিকুইডস। তারপরে দেখেন বিডিং। বিডিং কি বলছে দেখেন, বিডিং হচ্ছে আমাদের এটা। তাহলে এই বিডিংটা কি করতেছে, লেড শিটের উপরের একটা আস্তরণ, এটা হচ্ছে আমাদের বিডিং। তাহলে এটা হচ্ছে যে কি একটা হচ্ছে আমাদের লেড শিটের উপরে যে আস্তরণটা, এবং এটা সাধারণত কি ম্যাটেরিয়ালে তৈরি থাকে, এখানে দেখেন জুট অথবা হেসিয়ান টেপের মাধ্যমে। তো এটা হচ্ছে কি একটা লেয়ার থাকে মেটালিক শিটের উপরে বা লেড শিটের উপরে একটা লেয়ার থাকে, এবং সেই লেয়ারটা আমার হচ্ছে জুট এবং হেসিয়ান টেপের তৈরি। সেটা কি করতেছে, যেহেতু এটা লেড শিটের উপরে আছে, তো এ আমার কাজ করতেছে যে মেটালিক শিটকে আমার বিভিন্ন ধরনের করোশন থেকে রক্ষা করতেছে। এক, বিডিং দেখেন কি করতেছে, এক হচ্ছে যে সে লেড শিটের লেড শিটকে বিভিন্ন ধরনের করোশনের হাত থেকে রক্ষা করতেছে। আর আরেকটা কাজ দুই, সেটা হচ্ছে কি করতেছে, সে বিভিন্ন ধরনের মেকানিক্যাল ইনজুরি থেকে সে প্রোটেক্ট করতেছে তারটাকে, বিভিন্ন ধরনের মেকানিক্যাল ইনজুরি থেকে তাকে সে প্রোটেক্ট করতেছে। এটা হচ্ছে আমাদের বিডিং এর কাজ। স্যার হেসেন টেপটা কি বুঝে নাই স্যার? এটা এক ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল। ওই এটা হচ্ছে জুট আর হেসিয়ান টেপ, মানে যে টেপটাকে একটু ম্যানুফ্যাকচারিং করা হয়, সেই ম্যানুফ্যাকচারিং বিভিন্ন রকম ভাবে প্রসেস করা হয়, ওইটাকে বলা হয়েছে হেসিয়ান টেপ। যে টেপটা থাকে ওই টেপটাকে আরো বিভিন্ন ধরনের প্রসেস করতে হয়। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখেন এখানে কি বলা হয়েছে, আর্মোরিং। আর্মোরিংটা কোনটা? এই যে দেখেন আর্মোরিং। তাইলে এটা হচ্ছে কি বিডিং এর উপরে যে স্তরটা থাকে এটা, এবং এটা কিন্তু এই লেয়ার যেটা থাকে আর্মোরিং সেটা এক এক অথবা দুইটা লেয়ারের তৈরি। এই যেখানে দেখেন ওয়ান অথবা টু লেয়ার্স, এক বা দুইটা লেয়ার হইতে পারে এই আর্মোরিং এর। এবং এটা আমার তৈরি হয় গ্যালভানাইজ স্টিল অথবা স্টিল টেপের দ্বারা। ঠিক আছে, এবং এটার কাজ কি, এটার কাজও আমার প্রোটেকশন করবে। তো বিডিংও আমার কি করতেছিল, মেকানিক্যাল প্রোটেকশন দিচ্ছিল।
আর্মোরিংও মেকানিক্যাল প্রোটেকশন দিবে, যাতে হ্যান্ডেলিং এর সময় আমার হচ্ছে কি তারের কোনো ক্ষতি না হয়। তারপরে লাস্ট যেটা দেখেন, এটা তো আর্মোরিং গেল, লাস্ট যেটা আছে সার্ভিং। এই সার্ভিং এর কাজ হচ্ছে কি সে ওভারঅলটাকে প্রোটেক্ট করতেছে। ঠিক আছে, সার্ভিং এর কাজ হচ্ছে সে ওভারঅল, তার মানে সে বিডিং এবং আর্মোরিং দুইটাকেই সে প্রোটেক্ট করে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখেন আর্মোরিং সেটা কি বলতেছে যে, আচ্ছা এখন দেখেন সেটা কি বলছে, সিমিলার টু বিডিং ইজ প্রোভাইডেড ওভার আর্মোরিং, যেটা আর্মোরিং এর উপরে থাকে, এবং এটা যে লেয়ারটা আর্মোরিং এর উপরে থাকে সেটাকে আমরা বলতেছি সার্ভিং। কারণ আমরা চিত্রে দেখছি যে আমার সার্ভিংটা আর্মোরিং এর উপরে থাকে, এবং এটা হচ্ছে আমার প্রোটেকশনের কাজ দিতেছে। এবং আমি আবারও বলতেছি দেখেন, শুরুতে বলছিলাম যে আমাদের এখানে কন্ডাক্টর থাকে, কন্ডাক্টরের মধ্যে কারেন্ট প্রবাহ করে, পেপার ইনসুলেশন থাকে যেটা হচ্ছে কি কন্ডাক্টরের চারপাশে একটা ইনসুলেশনের লেয়ার তৈরি করে, এবং লেড শিট হচ্ছে কি আমার ইনসুলেটিং যে ম্যাটেরিয়াল সেটাকে সে রক্ষা করতেছে। এবং বাকি যেটা আছে যদি আমি জেনারেল ভাবে বলি, বিডিং, আর্মোরিং এবং সার্ভিং, বিডিং, এই যে আর্মোরিং এন্ড সার্ভিং, এগুলা কেবল অ্যাপ্লাই করা হয় যাতে করে কি হচ্ছে, সে আমার প্রোটেকশন দিচ্ছে মেকানিক্যাল ইনজুরি থেকে, টু প্রোটেক্ট দ্য মেটালিক শিট ফ্রম দ্য মেকানিক্যাল ইনজুরি অ্যাজ ওয়েল এজ দ্য কেবল। তার মানে হচ্ছে আমার যে মেটালিক শিটটা আছে সেটাকে সে মেকানিক্যাল ইনজুরির হাত থেকে রক্ষা করতেছে, এবং সাথে সাথে যদি সে মেটালিক শিটটাকে যদি সে প্রোটেক্ট করে, তার মানে আলটিমেটলি সেই ইনসুলেশনটাকেও সে প্রোটেক্ট করতেছে। এটাই ছিল আমাদের কনস্ট্রাকশন। তাহলে দেখেন কনস্ট্রাকশন পার্টটা কি বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা যেটাতে চলে যাব দেখেন, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেস ইন এ সিঙ্গেল কোর কেবল। ডাইইলেকট্রিক স্ট্রেস, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক। ডাইইলেকট্রিক স্ট্রেসটা কি? তাহলে আমি একটু লিখি দেখেন। আচ্ছা, আমি আগে লিখি তারপর ব্যাখ্যা করতেছি। স্যার ফন্ট সাইজ অনেক ছোট দেখতে পাই না স্যার। হ্যাঁ, আমি বাড়াই দিচ্ছি, লেখাটা শেষ করি। ইয়ে করতেছি, আপনি জুম করতে পারবেন তো? জুম করেন, মোবাইলে থাকলে জুম করতে পারবেন। জি স্যার।
আচ্ছা দেখেন কি বলতেছি যে এই লেখাটা আমাদের ভালো করে বুঝতে হবে। সে কি বলছে যে আন্ডার অপারেটিং কন্ডিশন দ্য ইনসুলেশন অফ এ কেবল ইজ সাবজেক্টেড টু ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস। তো আমরা কি বলছি যে একটা কেবলে কি থাকে, একটা কন্ডাক্টর থাকে, ধরুন এখানে একটা কন্ডাক্টর আছে, এটাকে আমরা বলতেছি কন্ডাক্টর। হ্যাঁ, একটা কেবলের যে কন্ডাক্টর পার্টটা সেটা আঁকলাম, এবং এই কন্ডাক্টরের চারপাশকে ঘিরে আমার একটা লেয়ার থাকে, সেটা হচ্ছে আমাদের একটা ইনসুলেশনের লেয়ার। তাহলে আমাদের এই যে আমাদের যেটা আমি এখন দেখেন, এটা হচ্ছে আমাদের ইনসুলেশনের লেয়ার। এগুলো হচ্ছে আমাদের ইনসুলেশনের লেয়ার। তো স্যার এখন ভিতরে কি প্রত্যেকটা আলাদা আলাদা কোর? না না না, আমি এখানে এটা এটা একটাই, একটা হচ্ছে কন্ডাক্টর, এই যে এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, ঠিক আছে। জি স্যার। এই যে কালো পোর্শন দিয়ে যেটা করছি সেটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, এবং এই যে সবুজ যেটা সেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ইনসুলেশনের লেয়ার, এটা পুরোটা। বুঝতে পারছেন? মানে জি স্যার। এই পুরোটা হচ্ছে আমাদের ইনসুলেশনের লেয়ার, এই যে এটা পুরোটা হচ্ছে আমাদের ইনসুলেশনের লেয়ার, এই পুরোটা এই কন্ডাক্টরের চারপাশকে এসে ঘিরে রাখতেছে, ইনসুলেটিং ম্যাটেরিয়াল দেওয়া আছে এখানে। আচ্ছা, তাহলে দেখেন এখন এই কন্ডাক্টরের এই যে ওয়্যার যেটা আমরা বলতেছি, এই ওয়্যারের মধ্য দিয়ে কিন্তু, ওয়্যারের মধ্য দিয়ে বলতে আমরা কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে, এবং এই কারেন্টের কারণে কি হচ্ছে, আমাদের এখানে দেখেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এখানে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা আছে ইএমএফ, ইএমএফ এর নলেজটা লাগবে। তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই ফিল্ডের কারণে, যেটা হচ্ছে আমাদের এই যে যে ইনসুলেশন লেয়ারটা যেটা আছে, সেই ইনসুলেশনের উপরে, লেয়ারের উপরে সে একটা স্ট্রেস বা ফোর্স সে অ্যাপ্লাই করতেছে। এই যে ইনসুলেশন লেয়ারের উপরে যে ফোর্স এবং স্ট্রেসটা অ্যাপ্লাই করতেছে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার কারণে, সেটাকে আমরা বলতেছি ইলেকট্রোস্ট্যাটিক, সেটাকে আমরা বলতেছি কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবং এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে বলা হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেস, ঠিক আছে, যেটা এই ডাইইলেকট্রিক স্ট্রেসটা আমার কাজ করতেছে এই ইনসুলেশন লেয়ারের উপরে। এবং আমরা যদি কোন একটা পয়েন্টে, সাপোজ এই পুরাটাই তো হচ্ছে আমাদের একটা ইনসুলেশনের লেয়ার, কোন একটা পয়েন্টে, সাপোজ সেই পয়েন্টটা হতে পারে আমার এই জায়গায়, বা আমার সেই পয়েন্টটা হতে পারে এই জায়গায়, সব কটা পয়েন্টের দূরত্ব কিন্তু আমাকে অবশ্যই এই ওয়্যারের যেটা আছে সেন্টার থেকে চিন্তা করতে হবে। তো যেটাই চিন্তা করি না কেন পয়েন্টেরটা দূরত্ব, তো আমরা যদি ইনসুলেশনের যে লেয়ারটা আছে সেই লেয়ারের যে কোনো পয়েন্টে, সেই লেয়ারের যে কোনো পয়েন্টে যদি আমরা এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের পরিমাণ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে কি ডাইইলেকট্রিক স্ট্রেস, এই ডাইইলেকট্রিক স্ট্রেসের পরিমাণ যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে, ওই পয়েন্টের আমার ইলেকট্রোস্ট্যাটিক যে ইন্টেন্সিটি, সেই ইলেকট্রিক ইন্টেন্সিটিটা বের করতে হবে। এবং সেই ইলেকট্রিক ইন্টেন্সিটি হচ্ছে আবার কি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে দেখেন যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স আছে বা ডাইইলেকট্রিক স্ট্রেস যে মেজার করার একটা ইউনিট, সেই ইউনিটই হচ্ছে আমাদের কি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এবং সেই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট যদি আমি বলি, এই কেবলের যে ইনসুলেশন যে লেয়ারটা আছে সেই ইনসুলেশন লেয়ারের এই পয়েন্টে আমরা হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা পরিমাপ করতে চাচ্ছি। তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট পরিমাপ করতে যাই, তাহলে আগে আমাকে এই পয়েন্টের ইলেকট্রিক ইন্টেন্সিটিটা আমাকে বের করতে হবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি ইএম ফিল্ডের যে নলেজটা, তো ই এবং আমরা আরেকটা দেখছি সেটা হচ্ছে কি ডি, এবং আমরা যেটা জানি যে ডি ইকুয়ালস টু কত ছিল, এপসাইলন ই। এখানে ই ছিল কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি না ডেনসিটি ছিল, এটা কিন্তু ইন্টেন্সিটি ছিল। ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এবং ডি হচ্ছে কি ডেনসিটি, সেটাও কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ডের ডেনসিটি। তাহলে দেখেন, তাহলে হচ্ছে যে আমাকে যদি বলা হয় যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি, সেটা হচ্ছে যে ডাইইলেকট্রিক স্ট্রেস বা ইলেকট্রিক ফোর্স পরিমাপ করার একটা প্যারামিটার,
এবং কোন একটা পয়েন্টে যদি আমরা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট পরিমাপ করতে চাই এবং তাহলে ওই পয়েন্টের আমার ইলেকট্রিক ইন্টেন্সিটি বের করে নিতে হবে এবং এই পয়েন্টের আমার ইলেকট্রিক ইন্টেন্সিটি যত ওই পয়েন্টের আমার পটেনশিয়াল গ্রেডিয়েন্টের পরিমাণও সেম এবং সেই পটেনশিয়াল গ্রেডিয়েন্টটাকে আমরা জি দ্বারা সিম্বলাইজ করতেছি। তাহলে সেই পটেনশিয়াল গ্রেডিয়েন্টটাকে আমরা জি দ্বারা সিম্বলাইজ করতেছি। বুঝতে পারছেন? বুঝা গেছে কথা? স্যার আচ্ছা, ওই কাজে আতিকুর রহমান বলতেছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার বাসায় হচ্ছে কি স্যার কারেন্ট নাই তো স্যার, যার জন্য স্যার ফোনে চার্জ নেই স্যার, আর 5% চার্জ আছে ফোনে। আচ্ছা ঠিক আছে, যতক্ষণ পারেন থাকেন। জি স্যার। আচ্ছা তাহলে দেখেন এখন আমরা একটু একটা কিভাবে আমরা ইলেকট্রিক আমরা হচ্ছে যে পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা পরিমাপ করতে পারি সেটা প্রুফটা একটু দেখব। তো দেখেন আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের একটা কেবল পুরাটা এবং এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। ওকে, এবং এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর সেন্টারটা। তা আমরা ধরলাম যে আমাদের কাছে যে কেবলটা আছে সেটা হচ্ছে কি সিঙ্গেল কোর কেবল, মানে হচ্ছে কি এখানে একটাই কন্ডাক্টর আছে, মানে একটাই কোর আছে। তাহলে আমাদের কাছে যে কেবলটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল কোর কেবল। এখন আমরা ধরলাম যে আমাদের যে কোর যেটা আছে সেই কোরের ডায়ামিটার, আমাদের যে কোরটা আছে সেই কোরের ডায়ামিটার হচ্ছে স্মল ডি। তাহলে কোরের ডায়ামিটার যদি স্মল ডি হয় তাহলে এই কোরের রেডিয়াস কত হবে? স্মল d/2 না? তাহলে কোরের রেডিয়াস হচ্ছে স্মল d/2। এবং আমরা আরো ধরতেছি যে আমাদের যে টোটাল যে ওয়্যারটা আমরা বলতেছি টোটাল ওয়্যার, সেই টোটাল ওয়্যারের ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি। স্মল ডি হচ্ছে আমার কোরের ডায়ামিটার এবং ক্যাপিটাল ডি হচ্ছে আমার পুরো ওয়্যারের ডায়ামিটার। তো পুরো ওয়্যারের ডায়ামিটার যদি ক্যাপিটাল ডি হয় তাহলে আমার ওয়্যারের যে রেডিয়াস সেই রেডিয়াস হবে ক্যাপিটাল d/2। আচ্ছা, এখন এখানে দেখেন সেটা কি বলতেছি যে তাহলে কিন্তু দেখেন কি বললাম যে শুধুমাত্র কোরের যে ডায়ামিটার সেটা হচ্ছে আমার স্মল ডি এবং কোরের ডায়ামিটার প্লাস যে লেড শিটের যে পুরুত্বটা সেটাকে যদি আমরা কনসিডারে নিয়ে আসি তাহলে হচ্ছে কি আমার ওভারঅল ওয়্যারের ডায়ামিটার চলে আসে এবং সেই ওভারঅল ওয়্যারের ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি। আচ্ছা, এখন দেখেন আমরা কি করব। তাহলে আমি যদি বলি যে এই সেন্টার থেকে আমার একটা সার্টেইন পয়েন্টে, যেটা হচ্ছে আমার কন্ডাক্টরের সেন্টার থেকে এক্স পয়েন্টে আমি যদি পটেনশিয়াল গ্রেডিয়েন্টের পরিমাণ বের করতে চাই তাহলে কি করতে হবে? পটেনশিয়াল গ্রেডিয়েন্টের পরিমাণ বের করতে গেলে আগে আমাকে ওই পয়েন্টের কি বের করতে হবে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পরিমাণ আমাদের বের করতে হবে। তাহলে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পরিমাণ আমাকে বের করতে হবে। তাহলে আমরা যদি ইএমএফ এর যদি আমাদের নলেজগুলো খেয়াল থাকে তাহলে আমরা জানি যে এই সেন্টার থেকে এক্স পয়েন্ট দূরত্বে আমাদের ইলেকট্রিক ফিল্ডের পরিমাণকে যদি আমরা বলি ইএক্স তাহলে সেটার ভ্যালু হচ্ছে এই যে আমাদের কন্ডাক্টর আছে সে কি পরিমাণ চার্জ ক্যারি করতেছে সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট এপসাইলন আর এক্স, এবং এটার ইউনিট হচ্ছে ভোল্টস পার মিটার, কারণ এখানে আমরা পার মিটারে চিন্তা করতেছি, এখানে আমরা লেন্থটা নিয়ে আসতেছি না, আমরা পার মিটারে চিন্তা করতেছি। তাহলে এটা হচ্ছে যে আমাদের ওই কন্ডাক্টরের সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির পরিমাণ হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট এপসাইলন আর এক্স। এখন দেখেন এপসাইলন নট যেটা আমরা বলতেছি সেই এপসাইলন নটের মান কিন্তু আমাদের অলওয়েজ ফিক্স থাকে। এপসাইলন যে নট সে এপসাইলন নটের মান কিন্তু আমাদের অলওয়েজ ফিক্সড,
এখন এটার মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। এবং এপসাইলন যে আর, সেটা আমার হচ্ছে কি ম্যাটেরিয়াল ভেদে ভিন্ন রকম হয়। এবং এই এপসাইলন আর যেটা, সেটাকে আমরা বলতেছি রিলেটিভ পারমিটিভিটি। এপসাইলন আর হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। আচ্ছা, এখন দেখেন আমরা একটা ওই পয়েন্টের হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি পরিমাণ বের করে ফেললাম। তাহলে আমরা কি বলছি দেখেন, যে যদি তাহলে আবার ওই পয়েন্টে যদি আমরা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করতে চাই, তাহলে ওই পয়েন্টের পটেনশিয়াল গ্রেডিয়েন্ট সেটার সমান হচ্ছে কি আমার ইলেকট্রিক ইন্টেন্সিটির সমান। তাহলে ওই পয়েন্টের পটেনশিয়াল গ্রেডিয়েন্ট জি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সমান, তাহলে ইএক্স। তাহলে এই কারণে আমরা লিখলাম জি ইকুয়ালস টু ইএক্স। তাহলে ইএক্স এর মান কত এখানে লিখি, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2πε0 এপসাইলন আর এক্স। তাহলে আলটিমেটলি আমাদের জি এর যে মানটা আসতেছে, এটা আমি মুছে দিচ্ছি দেখেন, তাহলে আলটিমেটলি জি এর যে মানটা আসতেছে সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2πε0 এপসাইলন আর এক্স। এটার ইউনিট হচ্ছে ভোল্টস পার মিটার। ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান। এখন আমরা যদি বলি যে আমরা ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা ভোল্টেজের সূত্রটাও জানি, ভোল্টেজের সূত্র হচ্ছে কোনো দুইটা পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্সের মান কত, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2πε0 এপসিলন আর লন। যদি আমরা বলি সাপোজ ধরেন এই পয়েন্টের সাপেক্ষে, সেটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, এই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে যদি আমি বলতে চাই এটা একটা পয়েন্ট, সেটাকে আমরা বললাম D1, এটা আরেকটা পয়েন্ট, সেটাকে আমরা বলতেছি D2। তাহলে যদি আমরা বলি যে এই D2 এবং D1 এর মধ্যবর্তী স্থানে আমাদের ভোল্টেজ কত, সেটাকে যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদের লিখতে হতো D2 বাই D1। তাহলে এখানে আমরা কেবলের অ্যাক্রসের ভোল্টেজের পরিমাণ জানতে চাচ্ছি, ঠিক আছে, কেবলের অ্যাক্রসে ভোল্টেজের পরিমাণ জানতে চাচ্ছি। তার মানে আমার ভোল্টেজ দরকার হচ্ছে এই যে এটা হচ্ছে কি আমাদের কন্ডাক্টরের সারফেস এবং কেবলের সারফেস, এই দুই পয়েন্টের অ্যাক্রসে আমার ভোল্টেজের পরিমাণ হচ্ছে কত, Q/2πε0 এপসাইলন আর। এবং এখানে আমার দূরত্বটা দিতে হবে। তাহলে দূরত্ব কত হবে দেখেন, এখানে হচ্ছে যে এখান থেকে আমার হচ্ছে যে এই যে প্রথম হচ্ছে এটার যে সারফেস, কেবলের সারফেস, সেই কেবল সারফেসের ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি, এবং যে কন্ডাক্টরের যে সারফেস আছে সেই কন্ডাক্টরের সারফেসের ডায়ামিটার হচ্ছে স্মল ডি। তাহলে আমাদের হচ্ছে এত। তা ভোল্টেজ হচ্ছে Q/2πε0 লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটা হচ্ছে আমাদের ভোল্ট। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে তাহলে আমরা কি করব, এখানে আমাকে এই ভোল্টেজের এখান থেকে আমরা হচ্ছে কিউ এর মানটা বের করব। দেন কিউ এর মানটা আমরা এই যে এখানে কিউ এর এখানে বসাই দিব। তাহলে কিউ এর মানটা আমরা বের করি, কিউ এর মান হচ্ছে কত, 2πε0 এপসাইলন আর ভি, 2πε0 এপসাইলন আর ভি ডিভাইডেড বাই কত, লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তো এটা হচ্ছে আমাদের কিউ এর মান। তাহলে এখানে আমরা কিউ এর মানটা এখানে বসাই দিই। তাহলে আলটিমেটলি আমাদের কি থাকতেছে, এখন দেখেন আমরা তাহলে একটু
এটা হচ্ছে আমাদের জি এর মান। তাহলে এখন আমরা একটু কাটাকাটি করি, এই 2 পাই এই 2 পাই বাদ, দেন হচ্ছে এপসাইলন নট আর বাদ। তাহলে আমাদের কি থাকতেছে আলটিমেটলি, ভি ডিভাইডেড বাই হচ্ছে কত, 2 পাই, ভি ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই তো থাকতেছে না, 2 পাই তো কেটে গেছে, তাহলে ভি ডিভাইডেড বাই হচ্ছে কত, এই এক্স লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে এটাই হচ্ছে আমরা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করার সূত্র। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করার সূত্র হচ্ছে কি জি, এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে যে সিস্টেম ভোল্টেজ যত, এটা হচ্ছে ভি, সেটা হচ্ছে সিস্টেম ভোল্টেজ ডিভাইডেড বাই এক্স হচ্ছে কি যে আমি কোন পয়েন্টের মানে সেন্টার থেকে কত ডিস্টেন্স দূরের পয়েন্টের আমরা হচ্ছে এই পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা বের করতে চাচ্ছি, সেটা ডিস্টেন্স বোঝাচ্ছে ইনটু লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এই ক্যাপিটাল ডি মানে হচ্ছে যে টোটাল ওয়্যারের যে ডায়ামিটার সেটা, এবং স্মল ডি হচ্ছে এই যে আমাদের যে কোর যেটা আছে সে কোরের যে ডায়ামিটার সেটা। বুঝা গেছে? বুঝা গেছে কথা? পড়াশোনা তো ফোন আসছে। একটু রেসপন্স করলে বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন কিনা। জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখন স্যার, দেখেন এই ইকুয়েশনটা থেকে দেখেন আমরা আরো ফার্দার কি কনক্লুশনে যাইতে পারি। তাহলে এটা এই ইকুয়েশনটা থেকে আমরা জাস্ট আরো বিস্তারিত যেগুলো জানতে পারি এটা দেখেন। এই ইকুয়েশনটা আমাদের থাকুক। এই ইকুয়েশনটা আমরা বলতেছি যে জি ইকুয়ালস টু হচ্ছে কত, ভি এক্স লন ক্যাপিটাল ডি বাই হচ্ছে কত, স্মল ডি। আচ্ছা, তাহলে দেখেন কি করা যাচ্ছে এটাকে। ধরেন এটা হচ্ছে আমাদের ওই ওয়াইটা আবার রাখতেছি, এটা হচ্ছে তো আমরা বললাম যে যেটা হচ্ছে কোর, তার চারপাশে হচ্ছে, তাহলে এবং তার চারপাশে কি থাকে, একটা ইনসুলেশনের লেয়ার থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেন্টার। আমাকে কল দিছেন কেন রে? রে? ও ইমরান, তোমার মাইক্রোফোনটা মিউট করো। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের সেন্টার, ঠিক আছে। তাহলে এখান থেকে জাস্ট আমরা একটা গ্রাফ আঁকবো। দেখেন গ্রাফটা কিভাবে আঁকা যায়, এটাকে আমরা বেস করে গ্রাফটা আঁকবো। এটা হচ্ছে এক্স এক্সিস এবং এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। এখন এক্স এক্সিস বলতে যেটা হচ্ছে যে সেটা সেন্টার থেকে আমাদের দূরত্ব, যেটা ডিস্টেন্স বোঝাচ্ছে, সেন্টার থেকে ডিস্টেন্স, এটা হচ্ছে এক্স এক্সিস ডিস্টেন্স। আর ওয়াই এক্সিসে যেটা, সেটা হচ্ছে আমাদের পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান বোঝাচ্ছে। তাহলে দেখেন ইকুয়েশনটা একটু দেখেন, ইকুয়েশনটা কি বলতেছে, জি ইকুয়ালস টু ভি বাই এক্স লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ঠিক আছে। তাহলে দেখেন তাহলে কি দাঁড়ালো, আমাদের যদি সিস্টেম ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে এবং যে ওয়্যারের ডায়ামিটার এবং কন্ডাক্টরের যে ডায়ামিটার সেটাও যদি আমাদের ফিক্স থাকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, জি ইজ প্রপোর্শনাল টু 1/x না। জি স্যার। তার এটার মানে কি বোঝায়, তার মানে হচ্ছে যে আপনার এই আর সাথে সাথে কন্ডাক্টরের সেন্টার থেকে আপনি যত দূরে যাবেন, তার মানে হচ্ছে যে এক্স হচ্ছে কি যে আমার ইনসুলেশনের যে কোনো পয়েন্টের দূরত্ব বোঝায়, এই পয়েন্ট হইতে পারে, এই পয়েন্ট হইতে পারে, এই পয়েন্ট হইতে পারে, সেটা সেন্টার থেকে দূরত্ব বোঝায়। তার মানে যে আমার ইনসুলেশনের পয়েন্টটা সেন্টার থেকে যত দূরে হবে আমার পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান কি হবে, তত কমতে থাকবে না। এটাই তো বোঝাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন যে ইনসুলেশনের যে পয়েন্টটা সেটা সর্বোচ্চ কত কাছে, বলতে যে কত কাছে হইতে পারে। দেখেন ইনসুলেশনের পয়েন্টটা কিন্তু আমার হাইয়েস্ট কি থাকতে পারে, যে কন্ডাক্টরের সারফেস ঘেঁষে থাকতে পারে, তাই না? এর ভিতরে যাওয়া কিন্তু ইনসুলেশনের যে লেয়ারটা সেটা কি আমার হাইয়েস্ট কন্ডাক্টরের
সারফেসকে ঘেঁষে থাকতে পারে, এর চেয়ে ভিতরে কিন্তু যাওয়া সম্ভব না, তাই না? জি স্যার। আর আর সর্বোচ্চ দূরত্ব যত যাইতে পারে সেটা হচ্ছে কি আমার ওয়্যারের সারফেস জুড়ে, তাই না? জি স্যার। এর চেয়ে বেশি কিন্তু যাওয়া পসিবল না, কারণ আমার বাউন্ডারি হচ্ছে এতটুকু। আচ্ছা, তাহলে দেখেন আমাকে বলেন তো, তাহলে এই যে আমরা কনক্লুশনটা টানলাম, তাহলে আমার পটেনশিয়াল গ্রেডিয়েন্টের পয়েন্টটা সবচেয়ে বেশি হবে কোন পয়েন্টে? কন্ডাক্টরের সারফেস জুড়ে যে পয়েন্ট আছে সেটাতে না, কারণ এই জায়গায় তো আমার ইনসুলেশনের পয়েন্টের দূরত্ব সবচেয়ে কম, তাই না? জি স্যার, এক্স এর মান যেখানে সব থেকে কম। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে আমার ডিসটেন্স যেটা বুঝাবে সেটা হচ্ছে এই ডিসটেন্সটা। তাহলে এই ডিসটেন্স বলতে আমরা বুঝাচ্ছি এই এতটুকু ডিসটেন্স। তাহলে এখানে ধরেন আপনার পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান আসলো এটা, এবং আপনি এই বিন্দুটা যত দূরে যেতে থাকবে, সাপোজ ধরেন এখানে, তারপরে যে এখানে আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকলো, তার মানে আমি যত কন্ডাক্টরের সারফেস থেকে দূরে যেতে থাকবো, এটা হচ্ছে আমার কন্ডাক্টরের সারফেস। আর এটা হচ্ছে আমার ওয়্যারের সারফেস। তাহলে আমি কন্ডাক্টরের সারফেস থেকে যত দূরে যেতে থাকবো, এই কনক্লুশন অনুযায়ী আমার পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান কি কমতে থাকবে না বাড়তে থাকবে? থাকবে স্যার। কমতে থাকবে। এবং সেটা হচ্ছে আপনার যে গ্রাফটা হয় সেটা হচ্ছে এরকম, সেটা আমার লিনিয়ার ওয়াইজ কমে না, এরকম একটা এক্সপোনেনশিয়াল কার্ভ আকারে কমতে থাকে। বুঝতে পারছেন? আমার সবচেয়ে মিনিমাম হয় আমার হচ্ছে এই কন্ডাক্টরের সারফেসে, তাহলে কন্ডাক্টর সারফেস দূরত্ব হচ্ছে এটা, তাহলে আমার এই যে কমতে 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 এই জায়গা হবে। তাহলে এখানে আমার সবচেয়ে বেশি হয় জি এর ভ্যালুটা, এবং এখানে আমাদের সবচেয়ে কম থাকে জি এর ভ্যালু, এবং এটা হচ্ছে এই জন্য আমরা এটাকে বলি জি ম্যাক্স, এবং এটাকে আমরা বলি জি মিনিমাম। বুঝা গেছে? তাহলে দেখেন আমরা যদি বলি এটা দেখেন, যদি এখন একটা প্রুফ তো আমরা এটা করছি যে জি ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই এক্স লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটা তো আমরা প্রুফ করে আসছি। এখন আমি যদি বলি যে ফার্দার প্রুফ করতে যে জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিনিমাম ইকুয়ালস টু, এটা আপনারা দেখান, মানে শো দ্যাট বা প্রুফ দ্যাট জি ম্যাক্স বাই জি মিনিমাম ইকুয়ালস টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে এইটুক পর্যন্ত প্রমাণে আসতে হবে, প্রমাণ করতে হবে এতটুক পর্যন্ত। দেন কি করবেন দেখেন, এখন জি ম্যাক্স কোথায় হয় দেখালাম, কোথায়? কন্ডাক্টরের সারফেসে না? কন্ডাক্টরের সারফেস বরাবর। হ্যাঁ, তাহলে এখান থেকে, তাহলে এক্স হচ্ছে আমার বুঝায় দূরত্ব। তাহলে দেখেন আমি যদি এখান থেকে জি ম্যাক্স বের করি, তাহলে ভি মানে সিস্টেমে ভোল্টেজ ডিভাইডেড বাই এক্স মানে দূরত্ব, তাহলে সারফেস যেটা করেন সেটা দূরত্ব কত? সেটা থেকে কন্ডাক্টর সারফেসের দূরত্ব কত? আমরা বলছিলাম যে কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি। স্মল ডি, আর যে আচ্ছা, ওয়্যারের যে স্মল ডি স্যার। ডায়ামিটার সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে দেখেন আমি ক্যাপিটাল স্মল, ডি। তাহলে দেখেন আমি বলি সেটা হচ্ছে যে এক্স হচ্ছে যে আমার সেন্টার থেকে বিন্দুটার দূরত্ব বুঝায়। এখন আমরা বলতেছি কন্ডাক্টরের সারফেস, তাহলে কন্ডাক্টরের সারফেস মানে হচ্ছে যে লাল পোর্শনটা যেটা, সেটা, তাহলে সেটা দূরত্ব কত? আমরা বলছি যে কন্ডাক্টরের যে ডায়ামিটার সেটা হচ্ছে ডি, ডায়ামিটার হচ্ছে পুরোটা, এবং আমাদের দূরত্ব হচ্ছে কি রেডিয়াসের সমান না? তাহলে এক্ষেত্রে আমার দূরত্ব যেটা হবে সেটা রেডিয়াসের সমান। তাহলে কার রেডিয়াসের সমান? কন্ডাক্টরের রেডিয়াসের সমান। তাহলে কন্ডাক্টরের রেডিয়াস কত? স্মল ডি বাই 2। দেন যা আছে আমরা তাই লিখে দিব, কারণ এগুলো তো কনস্ট্যান্ট। বুঝতে পারছেন? স্মল ডি বাই 2 মানে বাই 2টা কেন হলো স্যার? এখানে দেখেন আমরা বলতেছি যে, কি হবে কথা না স্যার? আমরা দেখেন আমি বলি, সিম্বলটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে আমরা বলতেছি যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি সেন্টার, তাই না? এবং আমরা স্যার। দূরত্বটা সবসময় বলতেছি কার সাপেক্ষে? এক্স এর যে দূরত্বটা আমরা বলছি যে সেন্টার থেকে কতটা দূরত্ব বোঝাচ্ছে, তাই না? এখন আমরা বলতেছি কন্ডাক্টরের সারফেসে, তার মানে আমার সেন্টার থেকে এটা দূরত্ব কত? এতটুক। জি স্যার। তাহলে এতটুক মানে কি আমার পুরাটার যে ডায়ামিটার আছে এটা কি আমার রেডিয়াস বোঝাচ্ছে না?
সেন্টার থেকে তার আউটার সারফেস পর্যন্ত দূর, তার মানে কি এটা কন্ডাক্টরের রেডিয়াস না, এই দূরত্বটা। স্যার তার মানে যদি কন্ডাক্টর রেডিয়াস হয়, রেডিয়াসটা আমরা কিভাবে বের করি? কোয়াড্রান্টের ডায়ামিটারকে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে তো রেডিয়াস, এবং সেটাই তো আমাদের এখানকার ডিসটেন্স। তাহলে এই জন্য এটা, বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে আমাদের জি ম্যাক্স। তাহলে ঠিক সেম ভাবে যদি আমরা জি মিনিমাম বের করতে চাই, জি মিনিমাম ইকুয়ালস টু কত? স্যার তাহলে এখানে এখানে শুধু ক্যাপিটাল ডি হবে স্যার। এখানে ভি, দেন হচ্ছে যে ক্যাপিটাল ডি বাই 2 লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। কারণ আমাদের সবচেয়ে কম হচ্ছে কোথায়? এই আপনার ওয়্যারের যে সারফেসটা, তার মানে সেটা সেন্টার থেকে আমার দূরত্ব হচ্ছে এই জায়গায়। তাহলে এটা হচ্ছে আমার পুরো ওয়্যারের, এটা আমার পুরো ওয়্যারের যে রেডিয়াস সেটা বোঝাচ্ছে। এবার আমরা বলছিলাম যে পুরো ওয়্যারের ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে যদি রেডিয়াসটাই দূরত্ব বোঝাচ্ছে, তার মানে রেডিয়াস বের করবো কিভাবে? যে আমার যে ডায়ামিটার যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ দিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের জি মিনিমাম। তাহলে দেখেন জি ম্যাক্স এবং জি মিনিমাম কিন্তু বের করে ফেলছি। এখন আমাকে যেটা করতে হবে, এটা রেশিও করতে হবে। তাহলে এখন আমরা রেশিওটা নিয়ে আসি। তাহলে বলা আছে জি ম্যাক্সিমাম ডিভাইডেড বাই হচ্ছে জি মিনিমাম, এটা ইকুয়ালস টু কত? উপরে জি ম্যাক্স এর ভ্যালু লেখেন ভি ডিভাইডেড বাই স্মল ডি বাই 2, মার্জিন মাঝ বরাবর দিয়ে দেন স্যার, তাহলেই তো হচ্ছে। এখানে হচ্ছে বি ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল ডি বাই 2 লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখন দেখেন কাটাকাটি করি, এই ভি কিন্তু এই ভির সাথে কাটাকাটি চলে যায়, কারণ এটা কিন্তু এটা কাটাকাটি চলে যায়। তাহলে আমাদের আলটিমেট, এবং এই টু কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট কত আসে দেখেন, এই ডিটা এখানে চলে যাবে আর এই ডিটার উপরে চলে যাবে। তাহলে আমাদের আসবে হচ্ছে যে ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে জি ম্যাক্স বাই জি মিনিমাম ইকুয়ালস টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি, যেটা যে প্রুফ করা। বুঝতে পারছি। এটাই হচ্ছে আমাদের আসলে যেটা দেখালাম। দেখেন এখানে অনেক কিছু আছে, দেখেন এখানে গ্রাফ আঁকাইলাম, এই গ্রাফটা কি বোঝাচ্ছে সেটা বুঝাইলাম, যে কোথায় কেন জি ম্যাক্স হবে, কোথায় আমার ম্যাক্সিমাম হবে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান, এবং কোথায় মিনিমাম হবে পটেনশিয়াল, এটা দেখাইলাম। এবং দেখেন তার মানে হচ্ছে কি, যে ডাইইলেকট্রিক স্ট্রেসটা কিন্তু আমার কন্ডাক্টরের সারফেসে বেশি পড়তেছে, তাই না? এবং আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং সবচেয়ে কম পড়তেছে স্ট্রেস কোথায়? আমার ওয়্যারের সারফেসে, ঠিক আছে? তাহলে কিন্তু এগুলোর উপর কিন্তু ভিত্তি করা হয়, এগুলোর উপর ভিত্তি করে হচ্ছে যে আপনার গ্রেডিং করা হয়। সেই গ্রেডিংটা হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে পড়বো, বাট আজকে হচ্ছে যে আমরা আরেকটা একটু দেখেন, যে যেটা হচ্ছে যে একটা ম্যাথস দেখি, নর্মাল এই রিলেটেড একটা ম্যাথ দেখি। এটা ভিকে ম্যাথের বই থেকে পড়ানো হচ্ছে, হ্যাঁ, আপনাদের বুক সেকশনে এটা দেওয়া আছে, দেখবেন গুগল ক্লাসরুমে বুক সেকশনে এটা দেওয়া আছে। স্যার বিকে মেহতা। জি, কত চ্যাপ্টার স্যার? এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল 11 চ্যাপ্টার। আমি ওই 11 চ্যাপ্টারেরই একটা পিডিএফ দিছি শুধু, ঠিক আছে? মানে যেসব যেসব চ্যাপ্টারে বিকে মেথড থেকে পড়াচ্ছে ওগুলো চ্যাপ্টার আলাদা করে দিয়ে দেওয়া আছে, দেখেন। স্যার একটা প্রশ্ন স্যার, হ্যাঁ বলেন। স্যার মিড টার্ম কি স্যার 18 তারিখ হবে স্যার? আমি তো আপাতত জানি, বাট আপনারা যে কারণে প্রশ্ন করতেছেন ওইটা কি ইউজিসিটা দেখে? জি ইউজিসি, স্যার। আচ্ছা, এটা সম্পর্কে স্যার আমি জানি না, বুঝতে পারছেন? ইউজিসি যে এটা কবে দিছে, আমার যতটুকু ধারণা, আমার এই যে একটু সকালে ক্লাস নিলাম তো একটা সেকশনের, ওনারা বলল যে এটা নাকি গতকালকে দিছে। স্যার আমি এই যে ডেট দেখলাম স্যার 7 তারিখে দিছে আর কি। আচ্ছা, এখন এই পাইছি স্যার। এই এই ব্যাপারে আমি জানি না। হ্যাঁ বলেন কি? যে স্যার মানে ইউজিসি ব্যাপারে বলতেছি না আর কি স্যার, এই যে স্যার ওই যে পরীক্ষার যে স্যার 18 তারিখ যেটা হবে স্যার, হ্যাঁ এখন এটা কি পর্যন্ত স্যার মানে আন্ডারগ্রাউন্ড কেবল কেবল থেকে কি স্যার পুরোটা হবে স্যার, মানে কোশ্চেন হবে স্যার? আমি যতটুকু পড়াইতে পারবো। আর 3/21 স্যার নোটিশটা করেছিল স্যার। হ্যাঁ, 7/3/2021 স্যার নোটিশটা করেছিল। আচ্ছা, ওইটার ব্যাপারে বুঝছেন আমি তো জানি না। ওইটা যদি কোনো ভার্সিটি থেকে কোনো কিছু মিটিং টিটিং করে জানায় সেক্ষেত্রে আমি বলতে পারবো।
বাট আপাতত কিছু স্যার জানি না। বললো যদি যদি হয় এরকম হয় তাহলে হচ্ছে গিয়ে 2টা পরীক্ষা আমাদের শেষের দিকে একটা হওয়ার সম্ভাবনা থাকে, এরকম মানে বলছে কে মারুফ স্যার। মানে মারুফ স্যার আমাদের এরকম করে বলছে আচ্ছা মানে সকালবেলা ল্যাব ক্লাসে। হ্যাঁ হ্যাঁ বলেন মানে যদি ইউসিসি হচ্ছে গিয়ে আমাদের নিয়মটা মানতে হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের শেষের দিকে অর্থাৎ সেমিস্টার ফাইনালের দিকে যখন আমাদের ক্লাসগুলো খুলে দেওয়া হবে তখন হচ্ছে গিয়ে পরীক্ষাগুলো আমাদের 2টা একসাথে হওয়ার সম্ভাবনা ও একটু মানে থাকতে সেই পারে। ক্ষেত্রে বলতেছেন যে মিড এবং ফাইনাল দুইটা একসাথে হবে। জি স্যার, এরকম হতে পারে। আচ্ছা মানে আপনারা প্রিপারেশন নিতে থাকেন। এটা এখনো শিওর ঘোষণা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বলে ঘোষণা করে না, এটা স্যার বলছে এটাকে হ্যাঁ চিন্তা ভাবনা করবে। হ্যাঁ হ্যাঁ ওইটার চিন্তা ভাবনা করবে। তো আপনারা পড়তে থাকেন, হ্যাঁ পরের বিষয়টা দেখা যাবে না, আমি জানতে পারলে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? জি স্যার। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের কোশ্চেন, কি বলছে দেখেন, এটা হচ্ছে 33 কেবি সিঙ্গেল কোর কেবল, তাই না? হেডে কন্ডাক্টর ডায়ামিটার, সিস্টেম ভোল্টেজ কত বলছে এখানে দেখেন, এখানে সিস্টেম ভোল্টেজ বলছে 33 কেবি, ঠিক আছে? সিস্টেম ভোল্টেজ বলছে 33 কেবি। যাতে 33 হ্যাঁ এখন দেখেন যখন একটা কোশ্চেনে ভোল্টেজের পরিমাণ দেওয়া থাকে তখন সেটাকে আমরা নর্মালি আরএমএস ভ্যালুই ধরে নিই, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু। জি স্যার। A 33 কেবি সিঙ্গেল কোর কেবল হ্যাজ এ কন্ডাক্টর ডায়ামিটার, এবং কন্ডাক্টরের ডায়ামিটার তার মানে স্মল ডি হচ্ছে কত, 1 সেন্টিমিটার। স্মল ডি হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার, এবং এ শিট ইনসাইড দ্য ডায়ামিটার। আচ্ছা এখানে ডায়ামিটার কথাটা দুইবার লেখা হয়েছে। আচ্ছা এখানে দেখেন কি বলছে যে এন্ড এ শিট অফ ইনসাইড ডায়ামিটার 4 সেন্টিমিটার, তাহলে ক্যাপিটাল ডি কত? ক্যাপিটাল ডি হচ্ছে আপনার 4 সেন্টিমিটার। ফাইন্ড দি ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেস ইন দ্য ইনসুলেশন। আচ্ছা এখন দেখেন জি ম্যাক্স এর ভ্যালু কিভাবে বের করব, সূত্র অনুযায়ী কত ছিল, এখানে ছিল আপনার কত ভি ছিল না, ভি, এবং এখানে ছিল স্মল ডি বাই 2, এবং কত ছিল লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এই ডিটা আমার উপরে চলে যাবে, তাহলে আলটিমেটলি 2, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 2v ডিভাইডেড বাই স্মল ডি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখন বের করেন 2 ইন্টু ভি এর ভ্যালু আরএমএস ভ্যালু কত 33 ডিভাইডেড বাই স্মল ডি হচ্ছে এক্স, স্মল ডি হচ্ছে কত 1 ইন্টু হচ্ছে কত লন ক্যাপিটাল ডি হচ্ছে 4 ডিভাইডেড বাই 1। তাহলে দেখেন ভ্যালু কত আসে, অন ফর। দেখেন অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা যতটুকু আসবে সেটা হচ্ছে 47.61। দেখেন এখানে দেখেন ভোল্টেজ, তাহলে আমাদের আলটিমেটলি ইউনিট কত হবে, এখানে ভোল্টেজ, সেই ভোল্টেজটা নিচে আমরা কিলো ভোল্টে, তাহলে কিলো ভোল্ট, এটা হচ্ছে কি, এটা কোনটাতে নিচে সেন্টিমিটারে, তাহলে কিলো ভোল্ট পার সেন্টিমিটারে আসবে, বুঝা গেছে? এবং জি স্যার। এখানে এখানে আমরা ভোল্টেজের যে ভ্যালুটা ব্যবহার করছি সেটা কি আরএমএস ভ্যালু না, আরএমএস ভ্যালু তো নাকি? জি স্যার। তাইলে এখানে আমাদের জি ম্যাক্স এর যে ভ্যালুটা সেটাও কিসে আসবে, আরএমএস এ না? এটাও আমার আরএমএস এ চলে আসবে। যদি ধরেন আমি বললাম যে আমার জি ম্যাক্স এর যে ভ্যালুটা সেটা পিক ভ্যালুতে বের করেন পিক, তাহলে কিভাবে বের করতাম, আমরা একটা ইকুয়েশন জানি না যে আমার পিক ভ্যালু ইকুয়ালস টু কত, √2 ইন্টু আরএমএস ভ্যালু না? দেখেন মনে আছে কিনা, পিক ভ্যালু সেটা কিন্তু আমার আরএমএস ভ্যালু √2 টাইমস, তাহলে এটা আমরা বের করতে পারছি আরএমএস ভ্যালু। যদি আমি বলতাম যে জি ম্যাক্স এর পিক ভ্যালু বের করেন, জি ম্যাক্স এর পিক ভ্যালু, তাহলে কি করা লাগবে, যে আরএমএস যে ভ্যালুটা আছে জি ম্যাক্স এর যে আরএমএস ভ্যালু সেটা হচ্ছে কত 47.61, সেটাকে কি করা লাগতো √2 দিয়ে গুণ করে দিলে যে অ্যান্সারটা আসবে সেটা হবে আমার জি ম্যাক্স এর পিক ভ্যালু। বুঝতে পারছেন?
তো কোশ্চেনে বলে দেওয়া থাকবে, যদি বলে না দেওয়া থাকে সেক্ষেত্রে জাস্ট আরএমএস ভ্যালু বের করলেই চলবে। আরএমএস ভ্যালু, জি ম্যাক্স এর আরএমএস ভ্যালু বের করলেই চলবে। বুঝতে পারছেন? ভোল্টেজ কি কখনো স্যার পিক ভ্যালুতে থাকতে পারে? হ্যাঁ, থাকবে না কেন? এটা আমাদের এসি না। সেক্ষেত্রে তো স্যার অ্যান্সার, এখানে দেখেন, সেক্ষেত্রে তো অ্যান্সারের চেঞ্জ হবে না তখন যদি এখানে কি এরকম শেপ না? পিক ভ্যালু কোনটাকে বলি? এটা না? সর্বোচ্চ বিন্দুটাকে স্যার। হ্যাঁ, আর আরএমএস ভ্যালু কোনটা? আরএমএস হচ্ছে এসির যে এভারেজ ভ্যালু, সেটা না? এসির যে এভারেজ ভ্যালু, জি স্যার। তাহলে ওইটাই তো। বাট আমরা তো সবসময় যেটা দেওয়া থাকে সেটা তো আরএমএস ভ্যালুতে ক্যালকুলেট করি, তাই না? আমরা তো পিক ভ্যালু নিয়ে কনস্ট্যান্ট থাকি না অবশ্যই এসির জন্য, আরএমএস নিয়ে কনস্ট্যান্ট থাকি। বাট আমি যদি বলে দেই যে জি ম্যাক্স এর পিক ভ্যালু বের করবেন, সেক্ষেত্রে আরএমএস ভ্যালু থেকে কিভাবে পিক ভ্যালু তো বের করা যায় সেটা দেখতে হবে। আমরা থ্রি ফেজ, আমরা ভোল্টেজ এসি এসি সার্কিট পড়ছি না, যে সেখানে আপনারা কি থাকেন, একটা পিক ভ্যালু নিয়ে আসেন, তারপরে এখান থেকে আমরা আরএমএস ভ্যালু বের করা শিখছি না, যেটা ভোল্টেজ যদি 30 কেভি পিক ভোল্ট হয় তাহলে এর আরএমএস ভ্যালু কত। তখন আমরা কি করতাম, আরএমএস ভ্যালু বের করার জন্য পিক ভ্যালুটাকে √2 দিয়ে ভাগ দিতাম না? এইভাবেই ঠিক সেম জিনিসটা হচ্ছে এরকম, যেহেতু এখানে আমরা স্যার হ্যাঁ বলেন। স্যার জি ম্যাক্স এর স্যার ওই যে হুড টু মানে জি ম্যাক্স দিয়ে হুড টু বাই করলে স্যার পিক ভ্যালু বেরোচ্ছে, যে ভাগ যে করলেন সেটা কি ভ্যালু বেরিয়েছে স্যার? জি ম্যাক্স কে, আচ্ছা এটা দেখেন, জি ম্যাক্স যেটা বের করলাম, ঠিক আছে, এখানে আমি ভোল্টেজের কি ভ্যালু ব্যবহার করছি? আরএমএস ভ্যালু না? জি স্যার। তাইলে ভোল্টেজের আরএমএস ভ্যালু ব্যবহার করলে জি ম্যাক্স এর যে ভ্যালুটা আসবে সেটাও আরএমএস, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন যদি স্যার ওই যে 2 ইনটু 33 যে স্যার গুণ করলেন স্যার, 2 এইটা 2 গুণ করলেন না স্যার? হ্যাঁ এটা স্যার উপরে স্যার 2 ইনটু 33, উপরে স্যার 2 ইনটু 33 স্যার। এখানে আমার কি ছিল, ডি/2 ছিল না? জি স্যার। ডি/2 ছিল, তো তখন ভি ডিভাইডেড বাই ডি/2। এই ডি/2 মানে কি, এই টুটা উপরে চলে যাবে, ওই ওই নিচের টুটা জি আমি স্যার। উপরে লিখছি। বুঝতে পারছেন? জি স্যার। এটাই আমি বলতে চাচ্ছি। ঠিক সেম ভাবে যদি আপনি এখানে ভি এর ভ্যালু বা মানে ভোল্টেজের যদি পিক ভ্যালু বসান, তাহলেও আপনার জি ম্যাক্স এর যে ভ্যালুটা আসবে সেটাও পিক ভ্যালু। বা আপনি যদি জি ম্যাক্স এর আরএমএস ভ্যালুকে √2 দিয়ে গুণ করেন, তাহলেও আপনি জি ম্যাক্স এর পিক ভ্যালুটাই পাবেন। মানে আগের মতোই হিসাব, আপনারা যেভাবে করতেন পিক ভ্যালু থেকে আরএমএস ভ্যালু বের করার, ওইটাই। ঠিক সেম ভাবে দেখেন আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে জি মিনিমাম। তাহলে জি মিনিমাম ঠিক সেম, সেটা হচ্ছে 2v, এখানে ক্যাপিটাল ডি ছিল, এখানে এখানে স্মল ডি ছিল, এখানে ক্যাপিটাল ডি, দেন হচ্ছে লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে 2 ইন্টু 33, ক্যাপিটাল ডি হচ্ছে 4 ইন্টু লন 4 ডিভাইডেড বাই 1। দেখেন অ্যান্সার কত আসে। অ্যান্সার আসবে হচ্ছে আপনার 11.9 কেভি পার সেন্টিমিটার। এখানে আমরা ভোল্টেজের আরএমএস ভ্যালু বের করছি, তার মানে আমাদের এখানে জি মিনিমামের যে ভ্যালুটা অ্যান্সার কি আসবে 11.90 11.90 11.90 না? হুম, জি স্যার। তাহলে এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, এই ম্যাথটা আপনি দেখবেন আপনাদের সাথে এটা হচ্ছে যে আমাদের ওই বিকে ম্যাথের 11.7 এক্সাম্পল, এই ম্যাথটা দেখবেন এখানে ম্যাথটা করে দেওয়া আছে। তাহলে দেখেন আজকে ক্লাস রিলেটেড কি কারো কোনো কোশ্চেন আছে, কোনো জিজ্ঞাসা যেখানে বুঝতে পারেন নাই বা এরকম কিছু? আপাতত নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা পড়াশোনা করতে থাকেন। যদি আপনাদের নেক্সট ক্লাসে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে থাকলে